নমস্কার। আজ আমরা ১০ই জুন ২০২৫-এর কিছু খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা নিয়ে কথা বলবো। মানে হাতে বেশ কিছু খবর এসেছে বিভিন্ন রিপোর্ট থেকে। হ্যাঁ, অনেক কিছুই ঘটছে বিশ্বজুড়ে। ধরুন, অস্ট্রিয়ায় একটা হামলার ঘটনা আছে, আবার আমেরিকার বিক্ষোভ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তো আছেই। ঠিক। আর জাপানের প্রযুক্তির খবরও কিন্তু কম ইন্টারেস্টিং নয়। একদম। তো আমাদের লক্ষ্যটা কি? শুধু খবর বলা, নাকি এর ভেতরের দিকগুলো দেখা? না না, শুধু খবর নয়, মানে চেষ্টা করব ঘটনাগুলোর মূল জায়গাটা ধরতে, এর তাৎপর্যটা বুঝতে। সেটাই ভালো। যেমন ধরুন, লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ, বা ওই যে ইসরায়েল ত্রাণকর্মী আর ফরাসি এমইপিকে আটকালো, এগুলো তো আসলে একটার সাথে আরেকটা জড়িত, তাই না? ঠিক। তাহলে শুরু করি অস্ট্রিয়ার গ্রাস শহরের ঘটনাটা দিয়ে। স্কুলে বন্দুক হামলা, বেশ মর্মান্তিক। হ্যাঁ, খুবই দুঃখজনক। আততায়ী সহ মোট ৯ জন মারা গেছেন, এরকমই প্রাথমিক খবর। শিক্ষক, ছাত্রছাত্রী অনেকেই আহত। পুলিশ বা স্পেশাল ফোর্স কিছু করেছে? মানে পরিস্থিতি এখন কি? হ্যাঁ, ওদের যে কোবরা ইউনিট আছে তারা অভিযান চালিয়েছে, মানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে স্থানীয় মিডিয়া বলছে আততায়ী নিজেই আত্মহত্যা করেছে। আচ্ছা, এই ধরনের সংহিংসার খবরের পাশে আবার মধ্যপ্রাচ্যের খবর। গাজায় তো হামলা চলছেই। থামেনি। সোমবারই ধরুন প্রায় ৬০ জন নিহত। আর রাফার একটা ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা হয়েছে, ১৪ জন ফিলিস্তিনি মারা গেছেন। এটা কি নিশ্চিত, মানে ইসরায়েল স্বীকার করেছে? না, ইসরায়েল এই নির্দিষ্ট হামলাটার কথা অস্বীকার করেছে। কিন্তু দেখুন, শরণার্থী শিবির, স্বাস্থ্যকেন্দ্র, এগুলোতেও হামলা হচ্ছে। আর এর মধ্যে ওই ত্রাণবাহী জাহাজটার ঘটনা, ম্যাডেলিন, তাই তো? হ্যাঁ, ম্যাডেলিন। ওখানে তো গ্রেটা থুনবার্গ ছিলেন। উনি সহ ৪ জনকে ইসরায়েল ফেরত পাঠিয়ে দিয়েছে। আর বাকি ৮ জন? তারা ফিরতে রাজি হননি, তো তাদের আটক করা হয়েছে। এদের মধ্যে আবার ৫ জন ফরাসি নাগরিকও আছেন। শুনছি তাদের আদালতে তোলা হতে পারে। শুধু তাই নয়, ফিলিস্তিনি বংশোদ্ভূত একজন ফরাসি এমইপি, রিমা হাসান, তাকেও তো ইসরায়েলে ঢুকতে দেওয়া হয়নি। হ্যাঁ, সেটাও একটা বড় ঘটনা। আন্তর্জাতিক স্তরে এর প্রতিক্রিয়া কিন্তু বেশ জোরালো। ফ্রান্স প্রতিবাদ করেছে, অন্যান্য দেশও ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো তো যুদ্ধবিরতির কথাও বলেছেন। আর বেলজিয়ামের একটা সংস্থা তো মামলাও করেছে। আসলে আন্তর্জাতিক চাপ বাড়ছে। আর সোশ্যাল মিডিয়াতেও তো একটা ট্রেন্ড চলছে, #সেলফি জেনোসাইড। হ্যাঁ, ঠিক ধরেছেন। সেলফি জেনোসাইড, ওয়ার ক্রাইম সেলফি, কিছু ইসরায়েলি সেনার সেলফি ভাইরাল হওয়া থেকেই এই হ্যাশট্যাগুলো। এটা দেখাচ্ছে মানে মাঠের যুদ্ধের পাশাপাশি তথ্যের যুদ্ধটাও কতটা তীব্র। একদম। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কি হচ্ছে? বিক্ষোভ তো থামছেই না। না, লস অ্যাঞ্জেলেসে তো টানা ৪ দিন ধরে চলছে। ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষও হয়েছে। ট্রাম্প প্রশাসন কি বলছে? ন্যাশনাল গার্ড নামিয়েছে শুনলাম। হ্যাঁ, সংখ্যাটা বাড়িয়ে ৪,০০০ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আর বিক্ষোভ দমনে ফ্ল্যাশব্যাক গ্রেনেড, রাবার বুলেট, গ্যাস সবই ব্যবহার হচ্ছে। বিক্ষোভ কি শুধু লস অ্যাঞ্জেলেসে? না, ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক, টেক্সাস, ওহাইও, ইলিনয়, বেশ কয়েকটা শহরেই বিক্ষোভ হচ্ছে। কিন্তু এর মধ্যে ক্যালিফোর্নিয়া সরকারের মামলা করার খবরটা, এটা তো বেশ গুরুত্বপূর্ণ মোড়, তাই না? অবশ্যই। তারা বলছে ন্যাশনাল গার্ড মোতায়েন করাটা অসাংবিধানিক। মানে এটা এখন শুধু বিক্ষোভ নয়, একটা আইনি লড়াইও বটে। ফেডারেল সরকার বনাম রাজ্য সরকার। তার মানে আমেরিকার ভেতরেও একটা বড়সড় টানাপোড়েন চলছে। একদম। এই অভ্যন্তরীণ উত্তেজনার পাশাপাশি পুরনো আন্তর্জাতিক সংঘাতগুলোও কিন্তু কম যায়নি। যেমন ধরুন রাশিয়া, ইউক্রেন। ওডেসাতে হামলা হয়েছে। হ্যাঁ, বেশ ভয়াবহ ড্রোন হামলা। জরুরি চিকিৎসা কেন্দ্র, একটা প্রসূতি হাসপাতাল, এমনকি সাধারণ মানুষের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত। ২ জন মারা গেছেন, ৯ জন আহত। কিয়েভেও হামলা হয়েছে। রাশিয়া কি বলছে? তারা বলছে এটা তাদের ওপর সাম্প্রতিক হামলার মানে পাল্টা জবাব আর কি। তবে এর মধ্যে একটা খবর আছে বন্দি বিনিময় নিয়ে। ও হ্যাঁ, শান্তি আলোচনার পর এটা প্রথম ধাপ। হ্যাঁ, কিছু বন্দি বিনিময় হয়েছে। মূলত ২৫ বছরের কম বয়সী আর আহত সেনাদের ছাড়া হয়েছে, যদিও সংখ্যাটা ঠিক জানা যায়নি। আচ্ছা, এবার একটু কূটনীতির দিকে তাকাই। ইরান আর আমেরিকার পারমাণবিক চুক্তি, ওটার কি অবস্থা? ইরান জানিয়েছে তারা খুব তাড়াতাড়ি মার্কিন প্রস্তাবের একটা পাল্টা জবাব দেবে। আর সাথে এটাও বলেছে যে ইসরায়েল নাকি এই চুক্তিটা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। আর চীন মার্কিন বাণিজ্য বিরোধ? সেটা নিয়ে লন্ডনে দ্বিতীয় দিনের মতো আলোচনা চলছে। যদি সফল হয় তাহলে ওই যে রেয়ার আর্থ মিনারেলস বা বিরল খনিজ, সেগুলো রপ্তানি আবার চালু হতে পারে। এটা গাড়ি বা সেমিকন্ডাক্টর শিল্পের জন্য খুব জরুরি। এই সব বড় বড় আন্তর্জাতিক খবরের ভিড়েও কিছু অন্য ধরনের ঘটনা উঠে আসছে, তাই না? যেমন ভারতে মেঘালয়ের ওই ঘটনাটা। হ্যাঁ,
হানিমুনে গিয়ে স্বামীর খুন, আর প্রাথমিক তদন্তে মনে হচ্ছে স্ত্রী নিজেই জড়িত, তার পুরনো প্রেমিক আর ভাড়াটে খুনিদের সাহায্য নিয়ে। স্ত্রী তো আত্মসমর্পণ করেছে শুনলাম। হ্যাঁ, স্ত্রী সহ বাকি সবাই এখন পুলিশের হেফাজতে। আবার দেখুন, ইতালিতে একটা গণভোট বাতিল হয়ে গেল। কিসের ওপর গণভোট ছিল? শ্রমিক অধিকার আর অভিবাসন আইন সংশোধন নিয়ে। কিন্তু যথেষ্ট ভোটার আসেনি, মাত্র 30%। অথচ ওখানে নাগরিকত্বের আবেদনের সময় 10 বছর থেকে কমিয়ে 5 বছর করার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সবশেষে জাপানের খবরটা, বয়স্কদের সেবার জন্য রোবট এইরেক। এটা তো সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে। অনেকটা তাই। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চলে, ডিম ভাজতে পারে, কাপড় ভাঁজ করতে পারে, এমনকি রোগীকে ধরে বিছানায় বসাতেও পারে। বাহ, কেন এটা জরুরি হয়ে পড়ছে জাপানে? কারণটা সহজ। জাপানে জন্মহার খুব কম, আর বয়স্ক মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে। তো এই জনমিতির চাপ সামলাতেই এই প্রযুক্তি। কবে নাগাদ এটা সাধারণ মানুষের হাতের নাগালে আসবে? লক্ষ্যমাত্রা 2050 সাল। তবে এখন দামটা অনেক বেশি, প্রায় $67,000। আর একটা প্রশ্ন তো থেকেই যায়, কি প্রশ্ন? এই যন্ত্র কি মানুষের মতো যত্ন নিতে পারবে? সেই মানুষের স্পর্শ, সেই উষ্ণতা, সেটা কি দিতে পারবে? সত্যি ভাবনার বিষয়। তাহলে এই হলো আজকের ছবিটা। একদিকে এত সংঘাত, এত রাজনৈতিক অস্থিরতা। আর অন্যদিকে প্রযুক্তি এমন জায়গায় পৌঁছাচ্ছে যে মানুষের ব্যক্তিগত পরিচর্যার কাজটাও সে করবে। এই বৈপরীত্যগুলোই আজকের বিশ্বকে চিনিয়ে দেয়। ইসরায়েল প্যালেস্টাইন বা ইউক্রেনের যুদ্ধ চলছে, আমেরিকার ভেতরে বিভেদ বাড়ছে। আবার জাপান প্রযুক্তির সাহায্যে জনমিতি চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করছে। আন্তর্জাতিক আইন, কূটনীতি, এগুলোর ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন উঠছে। সব মিলিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু উঠছে মনে। কি বলুন তো? এই যে এত বিভেদ, এত সংঘাত চারিদিকে, আর একই সাথে প্রযুক্তি যেভাবে আমাদের ব্যক্তিগত জীবনে, এমনকি মানবিক সম্পর্কের জায়গায় ঢুকে পড়ছে, মানে ভবিষ্যতে মানবিক সংযোগ বা এই যে বিশ্ব সম্প্রদায় বলি আমরা, এগুলোর মানেটা ঠিক কী দাঁড়াবে? এই চিন্তাটা না হয় আজকের মতো তোলা থাক।